সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার্ড ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজ অগাস্টের 7 তারিখ, গতকাল ছিল 6 তারিখ এবং আগামী কয়েকদিন পরে হবে অগাস্টের 9 তারিখ। অগাস্ট 6 এবং 9 একটি দুঃস্বপ্নময় দুটি দিন। এই দুটি দিনে হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফেলেছিল আমেরিকা। এটির পুনরাবৃত্তি তারপরে হয়নি এবং এই বিভীষিকাময় জীবন নিয়ে অনেকে এখনো বেঁচে আছেন এবং সেটির পুনরাবৃত্তি আমরা কখনোই দেখতে চাই না। অনুষ্ঠানের শুরুতে এই কারণে বললাম, কারণ এই কথাগুলো আসবে, কারণ যেই সময়ে আমরা দাঁড়িয়ে আছি সময়টি অত্যন্ত নাজুক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শীঘ্রই শেষ হতে পারে। এর আগেও তিনি এরকম বলেছেন, কিন্তু এবার একটু ভিন্ন মনে হচ্ছে। কারণ বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইরান এবং ওমান এমন একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। কিছুক্ষণ আগে পাওয়া খবরে আমরা বুঝতে পারছি যে ইরান এবং ওমান একটি সমঝোতায় পৌঁছে গেছে। এটি এখন হায়ার অফিসিয়ালের কাছে পাঠানো হবে, যার মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অফ হরমুজ আবারও পুরোপুরি খুলে দেওয়া হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সমঝোতা কি আসলে পৌঁছবে কি কোথাও, নাকি প্রেসিডেন্ট ট্রাম্প আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে সন্তুষ্ট করতে পারবে, নাকি ওয়াশিংটন আরও নতুন কিছু দাবি করবে বা দাবি রয়েছে যা পূরণ না হলে এই সংকটের অবসান হবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো স্পষ্ট নয়। হুতি হামলায় ইয়েমেনের সরকারি বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা দুটি অসমর্থিত সূত্রে বুঝতে পারছি, কেউ বলছেন 30, কেউ বলছেন 45-এর উপর। তাহলে কি আবারও নতুন করে শুরু হতে যাচ্ছে ইয়েমেনের গৃহযুদ্ধ? একই সময় গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে। সিজ ফায়ার বলছে ইসরায়েল, কিন্তু সিজ ফায়ার নেই। প্রতিদিনই প্যালেস্টিনিয়ানরা মারা যাচ্ছেন, প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি বেসামরিক মানুষ। দক্ষিণ লেবাননে উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি এবং হওয়ার কোনো লক্ষণ এখন আমরা দেখিনি, কারণ সেখান থেকে আইডিএফ বা ইসরায়েলি বাহিনী সরে যায়নি। তাহলে কি মধ্যপ্রাচ্য সত্যি শান্তির দিকে এগোচ্ছে? অবশ্যই নয়। নাকি আমরা আরও একটি বড় সংঘাতের আগে নীরবতা দেখছি? এবার আমরা একটু ফিরে দেখি আমেরিকার রাজনীতিতে। মঙ্গলবার, আজ শুক্রবার, কদিন আগের কথা বলছি, ক্যানসাস, মিশিগান, মিজৌরি, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন স্টেটে ভোটাররা গিয়েছিলেন ব্যাপকভাবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, ফলাফলও ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল মিশিগানের ডেমোক্রেটিক ইউএস সেনেট প্রাইমারি, যেখানে ডক্টর আবদুল্লাহ এল সাইদ কংগ্রেসম্যান হেইলি স্টিভেন্সকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। নির্বাচনী প্রচারণায় হেইলি স্টিভেন ডক্টর এল সাইদের তুলনায় অনেক অনেক বেশি অর্থ ব্যয় করেছেন। অনেকে বলছেন $70 মিলিয়ন। এছাড়া এইপ্যাক এবং তাদের সহযোগী সংগঠনগুলো স্টিভেন্সের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছে। বিভিন্ন হিসাব অনুযায়ী এই নির্বাচনে স্টিভেন্সের পক্ষে সহায়তায় প্রায় $70 মিলিয়ন পর্যন্ত ব্যয় করা হয়েছে। ফলে এটি আমেরিকার ইতিহাসে ডেমোক্রেটিক ইউএস সেনেট প্রাইমারিগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতা হিসাবে বিবেচিত হচ্ছে। আগামী নভেম্বরে সাধারণ নির্বাচনে যদি ডক্টর এল সাইদ মুখোমুখি হবেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক রজার্সের, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান ডেমোক্রেট সেনেটর গ্যারি পিটার্সের শূন্য হয়ে যাওয়া আসনে। গ্যারি পিটার্স অবসরে যাচ্ছেন। যদি ডক্টর আবদুল্লাহ এল সাইদ নভেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হন, তাহলে তিনি আমেরিকার ইতিহাসে হবেন প্রথম মুসলিম সেনেটর। তার প্রচারণায় গুরুত্বপূর্ণ সমর্থন দিয়েছিলেন সেনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেসম্যান আলেকজান্ডার অকাসিও-কর্টেজ, এওসি এবং শক্তিশালী শ্রমিক সংগঠন in Michigan এবং around the country, United Auto Workers, UAW, দুঃখিত। ডক্টর এল সাইদের আগে ইতিপূর্বে এই নির্বাচনের আগে উনি ডেট্রয়েট হেলথ ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ওয়েন কাউন্টি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান ভেটারেন সার্ভিসে পরিচালক ছিলেন। তিনি মেডিকেয়ার ফর অল সিটিজেন্স গাইড বইয়ের সহ লেখকও। এখন অনেকেই তার রাজনৈতিক উত্থানের সঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির উত্থানের তুলনা করছেন। কেন এই তুলনা? এই বিজয় কি ডেমোক্রেটিক পার্টির ভিতরে নতুন একটি রাজনৈতিক ধারার সূচনা করলো, নাকি সূচনা হতে যাচ্ছে, নাকি এটি কেবল একটি ব্যতিক্রমী ফলাফল? আরও বড় প্রশ্ন হলো, প্রাইমারি জয়ের পরে তিনি কি নভেম্বরে সাধারণ নির্বাচনে জয়ী হতে পারবেন? অনেক রিপাবলিকান নেতা মনে করছেন আবদুল এল সাইদ যদি ডেমোক্রেট প্রার্থী হন, এখন তিনি ডেমোক্রেট প্রার্থী, তাহলে তাকে পরাজিত করা খুব সহজ হবে রিপাবলিকানদের পক্ষে।
তুলনামূলকভাবে। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির ভেতরেও বিভক্তির অভিযোগ উঠেছে। অনেকের দাবি, দলের একটি অংশে নিজেদের পছন্দের প্রার্থী না জিতলে সেই প্রার্থীকে সাধারণ নির্বাচনে সফল হতে দিতে চান না। অতীতে আমরা বার্নি স্যান্ডার্স এবং হিলারি ক্লিন্টনের সময়ে এমন অভিযোগ উঠেছিল এবং দেখেছি। তাহলে কি আবারও অভ্যন্তরীণ কোন্দলই ডেমোক্রেটদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? আর এই বিভক্তি কি ওয়াশিংটনে ক্ষমতা পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের স্বপ্ন কি আরো কঠিন করে তুলবে? বাংলাদেশ প্রসঙ্গে আসি। 2024 সালে 5ই অগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ভারতে। আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক একটি ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি অতীতের অবস্থান থেকেই কথা বলেছেন। কিন্তু আজকের প্রশ্ন, অনেকের প্রশ্ন, তিনি কেন এখন বক্তব্য দিলেন? তার রাজনৈতিক উদ্দেশ্য কি? এই ভাষণ কি তার সমর্থকদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল কিনা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন? এবং সবশেষে বাংলাদেশ সম্প্রতি, যেটি আজ স্বাক্ষরিত হয়েছে, সৌদি আরবের নেতাধীন একটি জোটে যোগ দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কূটনৈতিক গুরুত্ব কি? কেন বাংলাদেশ এই জোটে যোগ দিল? এতে ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর প্রভাব পড়বে কি পড়বে না? আর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যতের দিক নির্দেশ কি হতে পারে? আজকের অনুষ্ঠানে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব, উত্তর খোঁজার চেষ্টা করব। এবং এই আলোচনায় আমার সাথে আছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, ফর্মার ডিন অফ সায়েন্স, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, স্বাগত জানাচ্ছি আপনাকে। হাসান ফেরদৌস, চলে যাবো আপনার কাছে। প্রথমেই ইরান আমেরিকার সম্পর্ক, এইখান থেকে আমরা শুরু করব। ইরান ও ওমান স্ট্রেইট অফ হরমুজের পুনরায় খুলে দেওয়ার পক্ষে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং তারা বলছেন যে মোটামুটি সমঝোতায় হয়ে গেছে, এটি এখন হায়ার লেভেলে যাবে। যদি এই চুক্তি হয় তাহলে কি এটি কেমন হবে এবং আসলে এই চুক্তিতে আছে কি? চুক্তি কেন এখন হচ্ছে? এবং আসলে এই চুক্তিটা হয়ে গেলে এটি কি ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে, নাকি ওয়াশিংটন আবারও নতুন কোনো শর্ত যোগ করতে যাবে? আমাদেরকে একটু চুক্তি সম্পর্কে যদি কি আছে সেখান থেকে শুরু করেন। হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। পাটোয়ারি ভাই, শুভ সন্ধ্যা। হাবিব ভাই, নতুন কোনো খবর দিতে পারলে খুশি হতাম। গত সপ্তাহ যা বলেছি আমরা তাই বলতে হচ্ছে। জি, নতুন প্রগ্রেস রিপোর্টটা হচ্ছে এই যে ইরান এবং ওমান জানিয়েছে হরমুজ প্রণালী খুলে দেবার ব্যাপারে তারা একটা সাধারণ মতৈক্যে পৌঁছেছে। কিন্তু মতৈক্যটা কি বিষয়ে কিভাবে হয়েছে? ইরান বলছে এক কথা, ওমান বলছে আর এক কথা, আমেরিকা বলছে আর এক কথা। মোদ্দা কাঠামোটা ইরানের ভাষ্য অনুসারে আমি সেটাকে আমি ধরে নিচ্ছি গৃহীত কাঠামো, সেটা এরকম যে যে সমস্ত জাহাজ হরমুজ ছেড়ে যাবে তাদেরকে ইরানের পাশ দিয়ে যেতে হবে। চ্যানেলের দুটো দিক, ওমানি দিক একটা, ইরানি দিক একটা। যে সমস্ত জাহাজ ছেড়ে যাবে তাদেরকে ইরানের পাশ দিয়ে যেতে হবে, আর যারা আসবে তারা ঢুকবে ওমানের পাশ দিয়ে। এবং এই পুরো ব্যাপারটাই ওমান এবং ইরান যৌথভাবে ব্যবস্থাপনা করবে। এর সঙ্গে যুক্ত আর একটা শর্ত হচ্ছে এই যে এই জাহাজ আনা নেওয়ার ব্যাপারে যে সমস্ত খরচ হবে, ধরা যাক কিছু খরচ তো সেখানে আছেই, প্লাস এনভায়রনমেন্টাল ড্যামেজ হতে পারে। আমরা জানি হরমুজ প্রণালীতে এখনো মাইন রয়েছে। তো এই প্রণালী ব্যবস্থাপনার জন্য এই যৌথ ব্যবস্থাপনা পরিষদ তাদের প্রয়োজন অনুযায়ী সার্ভিস চার্জ আরোপ করতে পারে। টোল নয়, ট্যাক্স নয়, সার্ভিস চার্জ, যেটা নট আনপ্রেসিডেন্টেড খরচ হবে। খরচটা শেয়ার করবে যে সমস্ত জাহাজ এখানে যাচ্ছে। এই ফ্রেমওয়ার্কের যেটা উল্লেখযোগ্য দিক তা হচ্ছে যে আলটিমেট নিয়ন্ত্রণ থাকছে ইরানের হাতে, যেটাকে কন্টেস্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে না, এই প্রথমত কোনো শর্ত ছাড়া, তারা বলছে কোনো শর্ত ছাড়া জাহাজ চলাচলের ব্যবস্থা করতে হবে। কোনো ট্যাক্স, কোনো টোল নয়, কোনো সার্ভিস চার্জ নয়, যেমন আগে ছিল এখনো তাই করতে হবে। তা না হলে পুনরায় আমেরিকা তার ব্লকেড আরোপ করবে। ইরান বলেছে যে এই সাধারণ সমঝোতা বাস্তবায়িত হবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার যে ব্লকেড আছে তা সরিয়ে নিতে হবে। ধরা যাক এইটা গৃহীত হলো, আমি ধরে নিচ্ছি যে এটা এই সাধারণ মতৈক্যটা আমেরিকার অংশগ্রহণ ছাড়া হয়নি।
আমেরিকা থেকে বারবার বলা হয়েছে, রুবিও বলেছেন, হেক্সেট বলেছেন যে আলোচনা হচ্ছে, খুব ভালো আলোচনা হচ্ছে, প্রতিদিন তারা আমাদেরকে প্রোগ্রেস রিপোর্ট দিচ্ছেন। ফলে এই এই এগ্রিমেন্টটা ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতে হয়েছে। মাথায় রাখতে হবে যে ওমান আমেরিকার এক ঘনিষ্ঠ মিত্র। ওমানে আমেরিকার বিশাল নেভাল বেজ আছে, ফলে আমেরিকা এবং ওমান প্রতিদিনই কথা বলছে। ফলে অবভিয়াসলি ওমান যে মতকে তারা পৌঁছেছে তার সারাংশ, অন্য কিছু না হোক, তার সারাংশ ট্রাম্প সাহেবকে পৌঁছে দিয়েছে। ফলে তিনি মুখে যাই বলুন না কেন, এই যে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে, এই ফ্রেমওয়ার্কটা সকল পক্ষের সম্মতিতে হয়েছে। না, ধরা যাক এই প্রস্তাবটা গৃহীত হলো, আমেরিকাও গ্রাজিংলি মেনে নিল, সো হোয়াট হচ্ছে এই যে এই চুক্তি মেনে নেওয়ার মানে হচ্ছে যেই এমওইউ করেছিলাম আমরা 2.5 মাস আগে, সেই এমইউটা রিভাইভ করা, সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রিভাইভ করা। আবারও আমরা ফিরে যাব ওই 14 দফায়। এই 14 দফার মাধ্যমে আমরা একটি দীর্ঘস্থায়ী শান্তি রক্ষা করার দিকে এগুচ্ছিলাম। আমেরিকা অবশ্য বারবার একটা কথা বলছে যে দুটো তার ইস্যু, একটা হরমুজ আর একটা হচ্ছে গিয়ে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন। তা নিয়ে কোনো কথা হয়নি এই মুহূর্তে, তা নিয়ে কোনো কথাই হচ্ছে না। একমাত্র ফোকাস, এবং এটা ফোকাসটা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ কেন আমরা বারবার বলেছি, একটাই, তা হচ্ছে তেলের দাম। তেলের দাম না কমা মানে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য, রিপাবলিকান দলের জন্য দুঃসংবাদ। ইতিমধ্যে দেখেছি আমরা যে চুক্তি এগুচ্ছে জানার ফলেই কিন্তু তেলের দাম কমা শুরু হয়েছে, $80 নেমে এসছে, আজকে বোধহয় $81 ক্রুড অয়েলের। ফলে ট্রাম্প সাহেবের মূল ফোকাস হচ্ছে যেভাবেই পারি আমি তেলের দামটা কমিয়ে আনি, যদি এতে আমাকে নিজের থুতু নিজে গিলতে হয় তাতেও আপত্তি নেই, যদি মুখে আমি বলবো যে না, আমার নির্দেশেই, আমার শর্তেই এই চুক্তি অর্জিত হলো। খুব ভালো কথা। অনেকেই প্রশ্ন করবেন যে যুদ্ধটি শুরু হয়েছিল যে কারণে, সেটি হচ্ছে রিজিম চেঞ্জ ইরানে, কারণ এই রিজিমটা খুব ভয়ানক রিজিম, পুরো বিশ্ব গিলে খেয়ে ফেলবে, এটি একটি ব্যাপার। তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে, খুব কাছাকাছি চলে গেছে, তারা 2 সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে, এটি কোনো মতেই হতে দেওয়া যাবে না। তারপর ইরানকে নিরস্ত্র হতে হবে, ব্যালিস্টিক মিসাইল যা আছে সব শেষ করে দিতে হবে, এবং এই ইরানের যে শক্তি সামর্থ্য আছে সব সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে, যার মাধ্যমে আমেরিকা যা বলবে বা পশ্চিমা বিশ্ব যা বলবে, পশ্চিমা বিশ্ব আসলে সবাই যোগ দেয়নি এখানে, আমেরিকায় ছিল একা, এবং দ্যাট অ্যাবনর্মাল কান্ট্রি, দ্যাট ইসরায়েল, দ্যাট কান্ট্রি, ইফ দ্যাট ইজ এ কান্ট্রি, তা এই দুজনে তো কোনো কিছুই তো অ্যাচিভ হলো না হাসান ফেরদৌস। তারপর যেটি খোলা ছিল সবার জন্য, তেলের দাম অনেক নিচে ছিল, সেটিও বন্ধ হয়ে গেল এবং তেলেও উঠে গেল উপরে। এখন উনি যদি দাবিও করেন যে আমি কিন্তু এটি খুলতে সহযোগিতা করেছি, তেলের দাম কমে এসেছে, therefore I am the man, will it be sellable item? Obviously not, কিন্তু ট্রাম্প সাহেবের জন্য এই মুহূর্তে একটা এক্সিট রুট খুব জরুরি। তিনি যে কোনো এক্সিট রুট, যে কোনো তিনি রুটির টুকরা তুলে নিতে রাজি আছেন। ওকে, কারণ তার মূল লক্ষ্য হচ্ছে তার ভোটারদের কাছে, তার রিপাবলিকান সমর্থকদের কাছে এটা বোঝানো যে যুদ্ধটা ভুল হয়েছে, এ কথা কখনো বলবেন না। না, সারা বিশ্ব বলছে, তার দলের লোকেরা বলছে, উনি তো বলবেন না। ফলে তিনি দেখাতে চান যে ট্যানজিবল রেজাল্টটা কি। এক, ইরানের পারমাণবিক অস্ত্র আমি ধ্বংস করে দিয়েছি। 2, হরমুজ প্রণালীর উপরে আমাদের নিয়ন্ত্রণ আমরা আবার রিস্টাবলিশ করেছি, যার কোনোটি সত্য না, হোক বা না হোক, উনি এটাকেই তার মতো করে আমাদের সবাই প্রেজেন্ট করবেন। ভেরি গুড। and his supporters may actually accept it. হ্যাঁ, সো দ্যাট মিনস এই অরেঞ্জ লোকটি, অরেঞ্জ ম্যান ইজ ডুইং হিজ মাঙ্কি বিজনেস, মিনিং যেই সমস্ত জিনিসে মনোযোগ দেওয়া উচিত অভ্যন্তরীণ খাতে, হেলথ কেয়ার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, মিডল ক্লাসের লাইফ সহজ করা, এই সমস্ত কিছু না করে উনি মাঙ্কি বিজনেস করছেন। আমরা এটা বলতে পারি। আমি এই বিষয়ে আরো ব্যাপক আলোচনা করবো আজকে, কারণ এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি ইন লাইট অফ মিড টার্ম ইলেকশন কামিং। আমি চলে যাব মহসিন পাটোয়ারি আপনার কাছে এখন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এদিকে, যে একদিকে হুতি হামলায় ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন, আমরা শুনছি 30, কেউ বলছেন 45, কিন্তু আমরা ধরে নেই 30 থেকে 45 কোনো একটা কিছু। অন্যদিকে গাজায় যুদ্ধ
ও দক্ষিণ লেবাননের উত্তেজনা এখনো চলছে, আসলে হত্যাযজ্ঞ চলছে আমি বলবো। ওকে, এখানে আর এই সংযতভাবে বলার কোনো উপায় নেই। আপনার মতে মধ্যপ্রাচ্য কি আবার একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি আলাদা কোনো সংকট দেখছি? কারণ আমরা বেশ কিছু আলোচনা করবো, যেটি আমরা জানি ম্যাক্কা প্যাক্ট, যেটি আজকে স্বাক্ষরিত হলো, ঐতিহাসিক দিন। We will talk about this. We'll talk about Lebanon situation. We'll talk about the Israeli situation. এরা খুব কোয়েট আছে এই মুহূর্তে, বাট আমরা সবসময় জানি they are mad, crazy dogs. So, so explain this to us. আমরা কোথায় আছি in an overall situation? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আই এনজয়েড ফেরদৌস ভাইয়ের যে বিশ্লেষণ। যেটা আমি এখন দেখতেছি যে এটা মিডল ইস্টের যে সমস্যা এই মুহূর্তে, এখন তো নেগোসিয়েশন চলছে। নেগোসিয়েশনের সময় নর্মাল সময় হচ্ছে ভিন্ন, কারণ প্রত্যেক পার্টি প্রেশার ক্রিয়েট করে ডিফারেন্ট ওয়ে। সেই প্রেশারটা ক্রিয়েট হচ্ছে হুতিদের যে আক্রমণ, এটা একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে বিশেষ করে গালফ এন্ড সৌদি আরবিয়ার উপরে। আর ইসরায়েলের যে আক্রমণটা, এটা তো অ্যাজ ইউজুয়াল ইসরায়েলের সামনে একটা ইলেকশন আছে, ইলেকশন আসছে অক্টোবরে। ইয়েস, নেতানিয়াহুর ওই ইলেকশনের জন্য তার somehow I lost ইলেকশনের জন্য তার এই যে একটা যুদ্ধটা যতদিন লাগাই থাকবে, তার যে শক্তি দেখানো, এই জিনিসটা তার নির্বাচনের জন্য পজিটিভ একটা জিনিস নিয়ে আসবে বলে সে মনে করে, যার জন্য তারা ওই লেবাননের জিনিসটা লাগিয়ে রাখছে। এবং তবে ইরানের সাথে যুদ্ধ করছেন এই জন্য যে গ্রেটার ওয়ারে এখন যাইতে চায় না, কারণ আমেরিকা ইজ নো লঙ্গার ইন্টারেস্টেড টু দ্যাট। আর যে গ্রেটার ওয়ারে আমি এই মুহূর্তে দেখছি না, এই জন্য যে এখন সবাই একটু শান্তি চায়, কারণ ইউএস এন্ড তার এলাই গালপুরা বুঝতে পেরেছে যে তারা খুব সুবিধা করতে পারছে না। ইউএস খুব সুবিধা করতে পারে নাই। ফেরদৌস ভাই যে কথাটা বললেন, এটা ইউএস এর ইন্টারেস্টে এখন না। ওই যে ইউএস এখন চাচ্ছে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ওই গাদায় জল ঘোড়া করে খায়, সেটা খাওয়ার চেষ্টা করতে। হি ইজ ট্রাইং টু হ্যাভ সাম কাইন্ড অফ এক্সিট। সব রিপোর্টে আমি দেখতেছি এক্সিট চাচ্ছে মোটামুটি, এবং সামান্য একটু সার্ভিস চার্জের ব্যাপার নিয়েও সে রাজি হয়ে যাবে বলে আমার ধারণা। সুতরাং আমি গ্রেটার ওয়ার আমি এখন দেখতেছি না। আর ওই জন্য আসে তখন সেটা আলাপ করবো যে ওরা তিনটা দেশ যখন চুক্তি করেছে, পাকিস্তান, না সেটা তো আমরা আলোচনা করব। আপনি যখন আমি দেখছি না গ্রেটার একটা জিনিস দেখতেছি না, তবে নেগোসিয়েশনের আগে প্রত্যেকের যে একটু প্রেশার ক্রিয়েট করতে চায়, সেই প্রেশারটা চলছে। আর ইসরায়েলের নির্বাচন সামনে, সেসব ব্যাপারে এই জিনিসগুলো তারা তাদের শক্তি দেখাচ্ছে নেতানিয়াহু। সো অনেকেই মনে করেন যে ইসরায়েলের যে নির্বাচন হতে যাচ্ছে এই অক্টোবরে, নেতানিয়াহু সেখানে পরাজিত হয়ে গেলে অনেক পরিস্থিতি পরিবর্তন হবে। আপনি কি তাই মনে করেন? আই ডোন্ট, কিছু পরিবর্তন হবে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হবে না, কারণ ইসরায়েলি পলিসি যে অপোজিশন প্যালেস্টাইনিয়ানদের ব্যাপারে খুব এই মুহূর্তে খুব একটা বেশি ডিফারেন্ট না। আপনি এর আগেও দেখছেন যে ইসরায়েলি জনগণের মধ্যে প্রায় 75 or 80% লোক গাজা ওয়ারকে সমর্থন করে। দ্যাট মিন্স গাজা জেনোসাইডকে সমর্থন করেছে। সুতরাং ইট ইজ নো লঙ্গার নেতানিয়াহু, ইট ইজ ইসরায়েলি পপুলেশন এজ সাচ ইনভলভ হয়ে গেছে। সুতরাং নেতানিয়াহু চলে গেলে অন্য যে আসবে হয়তো বেটার একটা এনভায়রনমেন্ট আসতে পারে, বাট ইট উইল নট ড্রাস্টিক্যালি চেঞ্জ আমার ধারণা। আমি আপনার সাথে একমত পোষণ করি, কারণ কি এই যে লোকগুলি আছে, মটরিচ, বেন গাভির, নেতানিয়াহু, এরা চলে গেলেও নতুন এক মটরিচ, বেন গাভির, নতুন নেতানিয়াহু আসবে। কারণ this country, almost everybody, 90% of them, maybe not 90%, 70% are bloodthirsty, abnormal people. Opposition leader head সে বলেছে টার্কিকে বলেছে টার্কি is the next enemy. So they are maniacs. This is how they function. It doesn't matter Netanyahu comes or Netanyahu comes or whoever comes. This country loves war. আপনি 1948-এ তাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত একটি জিনিস পরিষ্কার দেখতে পাবেন, সেটি হচ্ছে তারা হত্যা করতে ভালোবাসে। সাধারণ মানুষ, নিরীহ মানুষ, বয়স্ক মানুষ, বাচ্চা, বুড়া, doesn't matter. All their history from 48 till now, it's all about killing and taking land that doesn't belong to them. Anyway, আমি আপনার সাথে একমত, নেতানিয়াহু হারুক, জিতুক, জেলে যাক, ডাজেন্ট ম্যাটার, এটি বলে আমাদেরকে সাইড স্টেপ করার কোনো কারণ নাই।
কারণ আমরা জানি all these are in power are the same bullshit. ওকে, আসবো আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে। হাসান ফেরদৌস, যাচ্ছি পুনরায় আপনার কাছে। মিশিগান ডেমোক্রেটিক প্রাইমারি নিয়ে কথা বলবো। সো মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে এই ডক্টর আব্দুল এল সাইদ দলের প্রতিষ্ঠিত নেতাদের সমর্থিত প্রার্থীকে পরাজিত করেছেন। কথাটি এই কারণে বলছি, চাক শুমার থেকে শুরু করে অনেক স্ট্যাবলিশমেন্ট যারা আছেন তারা সবাই হেইডি স্টিভেন্সকে সমর্থন করেছিলেন। আজ চাক শুমার কল করেছিলেন আব্দুল আল সাইদকে, অ্যান্ড আব্দুল আল সাইদ তাকে বলেছেন যে আই ডু নট লাইক ইউ। চাক শুমার বলেছেন ইউ ডোন্ট হ্যাভ টু লাইক মি, আই নিড ইউ টু উইন in November. This is their actual conversation. Okay? তো এস্টাবলিশমেন্টের বিপক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের সমর্থনে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন। দুটি প্রশ্ন থাকবে আপনার কাছে প্রথমেই। একটি হচ্ছে এটির তাৎপর্যটি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। দ্বিতীয়টি হচ্ছে এই জয়ের প্রধান কারণ কি ছিল, এবং তৃতীয় খুব ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কি ডেমোক্রেট ভোটারদের মানসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? রবি ভাই, লক্ষ্য করে রাখবেন যে এই নির্বাচনে এল সাইদ কিন্তু মাত্র 1400 ভোটে জিতেছেন। কারেক্ট। আমরা ভেবেছিলাম অনেক বড় ব্যবধানে তিনি জিতবেন, হ্যাঁ, জেতেননি। রাইট। আপনি যদি ভোটের প্যাটার্নটা দেখেন, কার ভোটে জিতলেন আলটিমেটলি, আমরা দেখতে পাচ্ছি মূলত তিনি ভোট পেয়েছেন কলেজ এডুকেটেড আরবান ভোটারসদের। সবচেয়ে বেশি ভোট 70% তিনি ভোট পেয়েছেন অ্যান আরবারে ইউনিভার্সিটি ক্যাম্পাস তিনি ভোট পেয়েছেন। নো সারপ্রাইজ দেয়ার। তিনি তিনটি ভোটিং ব্লকসে সবচেয়ে ভালো স্কোর করেছেন। আমি আগে বললাম অ্যান আরবার, ল্যান্সিং এবং গ্র্যান্ড র্যাপিড। কেমন? আর সবচেয়ে বড় যে এলাকাটা ডেট্রয়েট, তিনি ভালো করেননি। ডেট্রয়েটে কিন্তু মূল অধিকাংশ ভোটারই হচ্ছে কৃষ্ণকায়। হ্যাঁ, তিনি কৃষ্ণকায়দের কনভিন্স করতে ব্যর্থ হয়েছেন। কেমন? আমাদের নিউ ইয়র্কের একই ঘটনা ঘটেছিল। নিউ ইয়র্কেও কিন্তু মামদানিকে আফ্রিকান আমেরিকানরা সেই পরিমাণ সমর্থন করেনি যতটা অন্যরা করেছিল, বিশেষ করে সাদা জুইশ শিক্ষিত এবং জুইশরাও। কারেক্ট। তারাও সাদাই বলা চলে। বাট এনিওয়ে, তার মানে এল সাইদকে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে নভেম্বরের নির্বাচনে, যে কারণে বলা হচ্ছে যে ইজি ইলেক্টেবল। তাকে এই কথা কেন বলছি আমরা? এই প্রাইমারি নির্বাচনে ভোট দেয় সবচেয়ে কমিউনিটি, আমরা বারবার বলেছি, সবচেয়ে কমিটেড লোকজনরা। তারা ভোট দিয়েছে একটা মুভমেন্টের অংশ হিসেবে। কিন্তু নভেম্বরে তো ভোট সবাই ভোট দেবে, রিপাবলিকানরা ভোট দেবে, ডেমোক্রেটরা ভোট দেবে, যারা ইন্ডিপেন্ডেন্ট তারাও ভোট দেবে। সেখানে তিনি তাকে সবাইকে কনভিন্স করতে পারবেন? পরে বিগেস্ট চ্যালেঞ্জ এল সাইদের জন্য এই যারা এখন পর্যন্ত কমিটেড নন তাদেরকে কনভিন্স করে। এবং অলরেডি একটা মিস্টেক তিনি করে ফেলেছেন। আপনি যে কথা, আমি পুরো রিপোর্টটা পড়িনি, যদি তিনি বলে থাকেন চাক শুমার আই ডোন্ট লাইক ইউ, দ্যাটস এ হিউজ মিস্টেক, বিকজ হি নিডস চাক শুমার এন্ড এভরিবডি এলস, নট অনলি চাক শুমার, হি নিডস এভরিবডি এলস টু বি অন হিজ সাইড। হি নিডস মানি, হি নিডস ভলেন্টিয়ার্স, হি নিডস পলিটিক্যাল ক্যাম্পেইনার্স। আমরা একটু আগে আপনি শুরুতেই বলেছেন যে অলরেডি দেখতে পাচ্ছি আমরা যে এই এল সাইদের বিজয়ের বিপক্ষে, শুধু এল সাইদ না, বামপন্থীদের এই বিজয়কে থামানোর জন্য ডেমোক্রেটিক পার্টির ভেতরেই আন্দোলন উঠেছে, এদের থামাতে হবে। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, আপনি দেখাচ্ছেন এই প্যাক বলেছে এল সাইদকে হারানোর জন্য তারা আরো বেশি টাকা খরচ করবে। আপনি ভাবুন, এই নির্বাচনে এই প্যাক এল সাইদের পক্ষে প্রায় $35 মিলিয়ন খরচ করে, $70 মিলিয়ন খরচ হয়েছে স্টিভেন্সের পক্ষে। তার মধ্যে $35 মিলিয়ন এসছে এই প্যাক থেকে। একজন কমেন্টেটর বলছেন, ইমাজিন a PAC spending not 35 but $50 million. Right. Had APAC spent $50 million, তাহলে ফলাফলটা কি দাঁড়াতো? এই মাত্র 1400 ভোটের ব্যবধান হয়তো তিনি ওভারকাম করতে পারতেন। আমি হেলিস্টিভের কথা বলছি, মানে ইট ওয়াজ নট ইম্পসিবল টু বিট এল সাইদ। একই রিয়ালিটিটা বর্তমান থাকবে নভেম্বরে। আমি শেষ করছি কথাটা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে থার্ড ওয়ে বলে একটি মুভমেন্ট আছে। ইটস এ প্রিটি পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ উইদিন দ্য ডেমোক্রেটিক পার্টি। তারা অলরেডি বলেছে, তারা অলরেডি $14 মিলিয়ন অ্যালোকেট করেছে টু বিট people like El Said, so-called left বিট করবার জন্য। And that's a very bad news
not just for Yeah. El Said, but also for America's democracy. হ্যাঁ, হাসান ফেরদৌস, আমার কি মনে হচ্ছে জানেন, আমি আর আপনি যখন বেশ কিছুদিন আগে, আমার ঠিক খেয়াল নেই হাসান মোহসিন পাটোয়ারি ছিলেন আমাদের সাথে না অন্য কেউ ছিলেন, এইরকমই আমরা আলাপ করছিলাম যখন জোহরান মামদানির ইলেকশনটি চলছিল। আপনার অ্যানালিসিস কিন্তু ঠিক এরকমই ছিল, কাছাকাছি, যে মামদানিকে পরাজিত করতে মানে পরাজিত করার জন্য সবাই উঠে পড়ে লাগবে, শুধু মুসলিম ভোট হলে চলবে না, সবার ভোট প্রয়োজন পড়বে। এবং আমরা পুনরায়, মানে হিস্ট্রি রিপিটস অ্যান্ড ইটস ভেরি ইটস চাইমিং ইন মাই ইয়ার, উই উইল সি হোয়াট হ্যাপেন্স। কিন্তু এই জায়গা থেকে সরে যাওয়ার আগে আমি দুটো কথা আপনাদের দুজনের কাছে নিয়ে আসতে চাই। একটি হচ্ছে, উনার জয়ে যেরকম ডেমোক্রেটিক স্ট্যাবলিশমেন্ট ভীত, সেরকমভাবে রিপাবলিকানরাও ভীত। রিপাবলিকানরা এখন যা তা বলছেন এই লোক যদি জিতে তাহলে তো শারিয়া আইন চলে আসবে, which is absolutely bullshit, okay, because they have nothing else. Vice President Vance, JD Vance, দুঃখিত, I even forget his stupid name, JD Vance আজ গতকাল বলেছেন, God forbid he becomes the president of the United States. মানে আল্লাহ না করুক ও যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে all the hard work, good work we did, he will undo it. My question is, what is the good work? The war that we are fighting, where they handed our ass to our hand, Iran, the education, the money we should be spending to education that we are not spending, the healthcare for all, it should be for everybody, but we are not doing it. The infrastructure is crumbling, we are not fixing it. We are helping Elon Musk and the billionaires to become more rich and have full control of our government, where what they say goes, and সাধারণ মানুষ এবং তার ভোট doesn't really matter. আপনারা শুনছিলেন দর্শক যে হাসান ফেরদৌস বলছিলেন, যদি এই প্যাক আরো $50 মিলিয়ন বেশি খরচ করতো তাহলে তারা হয়তো হেলি স্টিভেন্সকে জয়ী করতো। আপনারা যারা মিশিগান থেকে দেখছেন, আমি আশা করব বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের সিটিজেন্স, আমেরিকান সিটিজেন্স, প্লিজ এবার যদি ভোট না দিয়ে থাকেন, জেনারেলে মাস্ট দিবেন। আর না হলে যে বসে বসে কাজ করছেন ওখানে, এই আপনার ফ্যাক্টরিগুলো, একটা ফ্যাক্টরিও থাকবে না সেখানে, ডিট্রয়েটে একটা ফ্যাক্টরি থাকবে না। হেলি স্টিভেন্স ডিড ভেরি ওয়েল ইন ডিট্রয়েট। আপনাদের বেশিরভাগ মানুষই থাকেন ডিট্রয়েটে, হ্যামট্রমেকে, ওয়েন কাউন্টিতে। ইউ হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটি, আপনাদের সবার দায়িত্ব বেড়ে গেল। এনিওয়ে, আমি অ্যাড করে হাবিব ভাই আপনার কমেন্ট্রির পরিপ্রেক্ষিতে তো কথা আপনি বললেন যে ব্যাড নিউজ ফর রিপাবলিকান, ঠিক উল্টো, ইজ গুড নিউজ ফর দ্য রিপাবলিকানস। নাও দে হ্যাভ এন এনিমি, নাও দে হ্যাভ এ ক্লিয়ার এনিমি। এই হচ্ছে আমাদের শত্রু, এই হচ্ছে কমিউনিস্ট। আপনি বললেন শরিয়া আইন চালু করবে, যেই অর্জন করেছি আমরা আমেরিকার ফ্রিডমকে নস্যাৎ করবে এই লোক। সো ক্লিয়ারলি তাকে ডিফাইন করার একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল আমরা দেখেছি তিনি কি বলেছেন, কিভাবে আক্রমণ করেছেন, তার নামটা মতো সঠিকভাবে বলতে পারেননি তিনি। তার মানে যেভাবে ওবামাকে আমরা দেখেছি আক্রমণ করতে তার ধর্মের জন্য, তার নামের জন্য, তার গায়ের রঙের জন্য, ঠিক একইভাবে এল সাইদকে, এল সাইদ নয়, দ্য হোল লেফট মুভমেন্টকে ভিলিফাই করার চেষ্টা হচ্ছে। ব্যাড নিউজ হচ্ছে যে ইভেন উইদিন দি ডেমোক্রেটিক পার্টি আমরা দেখতে পাচ্ছি যে, যেমন আপনি বলুন চাক সুমার তো সাপোর্ট করেন এল সাইদকে। ইনফ্যাক্ট মিশিগানের গভর্নর Whitmer সাপোর্ট করেন তো। Gretchen Whitmer. তার মানে প্র্যাকটিক্যালি দ্য এন্টায়ার এস্টাবলিশমেন্ট ওয়ান্টেড হিম টু লুজ। Bad news টা হচ্ছে good news for the Republican, but real bad news is for the Democrats, because the division within the party is widening. I agree আপনার সাথে, এবং একই সাথে সাধারণ মানুষের সমর্থন যেমন এল সাইদের মতো প্রার্থীদের পক্ষে যাবে, ঠিক ততটাই স্ট্যাবলিশমেন্ট যেমন আছেন চাক শুমার, হাকিম জেফরি, ন্যান্সি পেলোসি and whoever that are those idiots are, তারা ততখানি বিপদে যাবেন। আর এনিওয়ে, চাক শুমার যদি 2028 সালে জয়ী হন সেনেটে, you know he's old, he's like a dinosaur. আপনি ইমাজিন করতে পারেন যে আরো 6 বছর থাকবে সেনেটে, কি করবে সে 6 বছরও তো হাঁটাচলা করতে পারবে না। এনিওয়ে, we need to think about the new leadership. We means the democratic people. By the way, I'm happy because I endorse Abdullah al-Said. So, and that was on air. So I'm happy about this because we are for those people, okay? মহসিন পাটোয়ারি যাচ্ছে আপনার কাছে। আব্দুল আল সাইদ ও জোহরান মামদানির তুলনা,
অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন আব্দুল আল সাইদের উত্থানকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে তুলনা করছেন। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, কেন এই তুলনা করা হচ্ছে? তারা কি ডেমোক্রেটিক পার্টির নতুন রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করছেন, আশার আলো দেখাচ্ছেন? কেন? আপনি মিউটে আছেন হয়তো। দুজনেই চিন্তা ভাবনা প্রগ্রেসিভ, দুজনেই মুসলিম ক্যান্ডিডেট, দুজনেই হাইলি এডুকেটেড। এদের মধ্যে সাইদের এডুকেশন লেভেলটা অনেক বড়। সে একটা ডাক্তার কলম্বিয়া থেকে, রোড স্কলার, হার্ভার্ড থেকে, অক্সফোর্ড থেকে পিএইচডি করা পাবলিক হেলথে। সো হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ স্পিসিস, a very high talented guy, and he speaks very well as Mamdani speaks too. তাদের দুজনের ডিফারেন্স হলো আমাদের মেয়র মামদানি ইজ এ ডিক্লেয়ার্ড ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সদস্য। রাইট। Al Said isn't. He declared, he said he's not a socialist. But their message is similar. Message is same, right? Medicare for all, housing, don't spend our taxpayer for foreign war or support foreign people, spend money here. জি। এখন বলি, এই যে ইলেকশন যখন আসবে ফাইনাল, যেটা বললেন এটা করবে। ট্রাম্প তো বলতেছে কমিউনিস্ট, হ্যাঁ, অল ননসেন্স যে বলতেছে, তার ননসেন্স গুলো আছে সেগুলো তারা বিশ্বাস করে। তারপরে বলতেছে শরিয়া ল, এর কিছুই নাই। এখন কথা হলো যে এই জিনিসগুলো তো এছাড়া তো ভালো কিছু বলার নাই। রাইট। আর সাইডের তো ভালো বলার আছে। তোমার রুটি রুজির ব্যাপার, তোমার বাসস্থানের ব্যাপার, তোমার হেলথ কেয়ারের ব্যাপার, এই জিনিসগুলা যদি ওই লোকগুলা, কম শিক্ষিত লোকগুলা, বেশি শিক্ষিত লোকগুলা বুঝে না, সেটা ঠিক আছে ক্ষমতার জন্য, রাইট? আর আপনি দেখেন আরেকটা কথা আমি এর মধ্যে বলি, এই যে আপনার, এই যে আপনি বললেন যে আওয়ার ব্ল্যাক ফোকস, রাইট, ডিন ভোট এনাফ, ভাই বললেন আর কি, ফেরদৌস ভাই বললেন মামদানির ক্ষেত্রেও, এবং আমরা সেটির পুনরাবৃত্তি দেখলাম ডিট্রয়েটে আব্দুল্লাহ আল সাইদের ক্ষেত্রে। ব্ল্যাক সাউথ ক্যারোলাইনার ব্ল্যাক সিনেটর, রাইট, নাম করা, ওনার নাম কি? ওই যে ওবামার সময় যে সময় যে হিলারি ক্লিন্টনকে বার্নি স্যান্ডার্সকে সমর্থন না করে করছিল হিলারি ক্লিন্টনকে, মনে আছে? ওই প্রাইমারিটাই বার্নি স্যান্ডার্সের এগেনস্টে চলে গেছে। উনি আবার ওখানে গিয়া, মিশিগানে গিয়া ক্যাম্পেইন করছে পক্ষে, স্টিভেন্সের পক্ষে। যার জন্য ব্ল্যাক ভোটার্স আর কনফিউজড। দোজ সিনেটার্স, দোজ রিচ ব্ল্যাক পিপল, দে পসিবলি কেয়ার লেস অ্যাবাউট দি পুয়ার ব্ল্যাক পিপল. They have very nice mansions and everything and enjoy the clouds, right? I worked for black people for how many years? 30 years now, right? In an university, in a campus, that 70% is the black kids. So we understand that, right? Yeah. So that's what it is. And final election, I am sure those people will not go. Tara like koruk na koruk. Eventually, Senate ta control korata ekta important ব্যাপার। not important ব্যাপার, the most important ব্যাপার, একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের উন করতে হবে। ওকে আমি একটু আসছি। আপনি মনে হয় টিম স্কটের কথা বলছিলেন, সাউথ ক্যারোলাইনা টিম স্কট। No, it's another. Remember that the black senator, he's very famous in South Carolina. You're talking about Tim Scott, the senator? I'm not sure. Okay. নর্থ ক্যারোলাইনা হলো বলতাম, ও তো মারা গেছে। সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা বদমাশটা তো মারা গেল কদিন আগে, ওই গ্র্যাব, লিন্ডসে গ্র্যাব। I see him every night when I sleep, burning in hell. I see him every night, and I enjoy it. It's such a bad guy. Such a bad guy. Positive about Said, I সমর্থন, তার মেসেজ আছে, message must win. I despise people like this. This guy, Lindsey Graham, Randy Fine, I despise these people. They should not be in politics because they're not normal. Anyway, আমরা একটু আপনারা দুজনেই বলছিলেন যে এল সাইদের বিরুদ্ধে এখন দুঃখিত, প্রায় রিপাবলিকানরা উঠে পড়ে লাগবেন, কারণ এখন তাদের অনেক জায়গা আছে কথা বলার, এবং তাদের সমর্থকরা মেগারা যারা আছেন, যে মোদির অন্ধভক্তের মতো, অন্ধভক্ত যা হয় না, ও মোদি ওইরকম, তারা আর কিছু দেখেন না, কাল্ট লিডারকে ফলো করেন, এবং আল সাইদকে বিভিন্ন সময় ফক্স নিয়ে আসছেন এবং গাচ্ছি প্রশ্ন করছেন। সেরকম একটি ভিডিও আমি আপনাদের দুজনের সামনে তুলে ধরছি এবং দর্শকদের জন্য, চলুন একটু দেখে নিই।
Does Hassan Piker reflect your vision? My vision is one where every American can afford their basic dignities and a good life. My vision is one where you get healthcare when you need it. My vision is one where our government is not wasting your taxpayer dollars dropping bombs on other people's kids and instead is investing in you and your own. Okay. Insofar as I share that with anybody, I share that with Hassan, I share that with you if that's what you believe in. But I do think it's kind of crazy when you've had the likes of, I don't know, Donald Trump on this show. Donald Trump who says he wants to grab people by certain body parts. Donald Trump who wants to weaponize a paramilitary force against the Constitution itself. Do you agree with everything Donald Trump has said? ওকে, আমি হাসান ফেরদৌস আপনার কাছে আমি যাব দুটি এটির সাথে এটির রিয়াকশনটা আমি শুনতে চাবো আপনার কাছে। আরেকটি হচ্ছে কিছুক্ষণ আগে আপনি উল্লেখ করেছেন যে ডেমোক্রেটিক পার্টির যে বিভক্তিটা আছে এস্টাবলিশমেন্টরা তারা যারা প্রোগ্রেসিভকে সমর্থন করছে না, কিন্তু সাধারণ ভোটার যারা আছেন তারা কিন্তু প্রোগ্রেসিভদের পক্ষে কাজ করছেন। আমার প্রশ্ন থাকবে আপনার জন্য, অতীত থেকে শিক্ষা 2016 সালের নির্বাচনে বার্নি স্যান্ডার্স এবং হিলারি ক্লিন্টনের কথা বলছি, সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছিলেন এবং যার প্রভাবটি আমরা জেনারেল ইলেকশনে দেখেছিলাম এবং যার ফলে আমরা দিস গাই দ্য ফেমাস অরেঞ্জ গাই ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। ওকে, অতীত থেকে কি শিক্ষা নেবে ডেমোক্রেটিক পার্টি? এবং এই যে ভিডিওটি আমরা দেখলাম এটি কেন করছেন? ফাক্সের মতো অনেকেই করছেন, ইভেন CNN পর্যন্ত তাকে ডেকে নিয়ে এসে ধরছেন অদ্ভুত সব প্রশ্ন নিয়ে। একটু যদি আমাকে বোঝান যে হচ্ছেটা কি এখানে। রবি ভাই, এই যে ভিডিওটা দেখলাম আমরা, জি, ইটস ওয়ান রিজন ওয়াই এল সাইড উইল উইন। ওকে, কোন প্রশ্নর জবাব সে এড়িয়ে যাচ্ছে না। হাসান পাইকার একজন নামকরা, he goes by Hassan Abi online. anti-Zionist, anti-Jewish, very smart guy. এবং তাকে আমেরিকান রিপাবলিকান বা হোয়াইট লবি যেটা তাকে পোর্ট্রে করে একজন আমেরিকান এনিমি হিসেবে। কিন্তু এল সাইদ কি স্পষ্ট করে বললেন, আমি কি চাই? আমি চাই আমার টাকা আমার পকেটে থাকবে, আমার টাকা যুদ্ধে ব্যয় হবে না। দ্যাট ইজ হিজ মেইন স্লোগান। আমার টাকা বিদেশের যুদ্ধে ব্যয় হবে। Money out of politics, money in your pocket. That's right. Healthcare for all. Healthcare, education, infrastructure, right, affordability. বারবার রিপিট করছে একই কথা সে। এবং এটা তো, এবং এই দাবিগুলি সবার দাবি, আমেরিকার অধিকাংশ মানুষের দাবি এটা। মাসুদের বিখ্যাত একটা ডেন শিয়াওপিংয়ের বিখ্যাত একটা কথা আছে, বিড়াল কালো হোক আর লাল সাদাই হোক, সে ইঁদুর ধরে কিনা দেখতে হবে। তার কাছে যদি ইঁদুর ধরে সাদাই হোক আর কালোই হোক আমার কোনো আপত্তি নাই। ফলে আমরা কি দেখবো অ্যাজ ভোটার্স, যাকে আমি নির্বাচিত করছি সে আমার স্বার্থকে প্রমোট করছে কিনা। লোকের মামদানি ফর এক্সাম্পল ইন নিউ ইয়র্ক ইলেকশন সময় তো আমরাও এই টেলিভিশন প্রোগ্রামে অনেক সন্দেহ প্রকাশ করেছি, বাট এভরি ডে হি ইজ প্রুভিং দ্যাট উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে রাখতে বদ্ধপরিকর। তার অনেক চ্যালেঞ্জ আছে তার, বাট ইজ কমিটেড টু মিটিং দ্য চ্যালেঞ্জ, ইজ কমিটেড টু ক্যারিং আউট হিজ মিশন। ইউ নো হোয়াট, হাসান ফেরদৌস আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন। এমন একটি দিন যায়নি যেখানে আমি দেখি নেই যে উনি কোনো পলিসি নিয়ে কথা বলছেন না যেটি নিউ ইয়র্কারদের জন্য, নিউ ইয়র্ক সিটির জন্য, নিউ ইয়র্ক সিটির ভালোর জন্য। আমি আসলে আমার এই দিস লাইফ স্প্যান আই হ্যাভ অনেক কয়জন দেখেছি মানে মেয়রকে, তাদের মধ্যে একজনকে দেখলাম শুধু সবসময় নিউ ইয়র্ক সিটি এডুকেশন, নিউ ইয়র্ক সিটি ওয়েলবিং, নিউ ইয়র্ক সিটি এডুকেশন, নিউ ইয়র্ক সিটি পাবলিক ট্রান্সপোর্টেশন, নিউ ইয়র্ক সিটি ফুড, নিউ ইয়র্ক সিটি রেন্টার্স ওয়েলবিং, এই সমস্ত দেখছেন, অ্যাফোর্ডেবিলিটি এন্ড অল দিস থিংস। আই মিন এটাই আমরা চাই। একজন নির্বাচিত প্রতিনিধি আপনি কেন নির্বাচন করেন? আপনার হয়ে সে কথা বলবে, আপনার হয়ে সে কাজ করবে এবং তার জন্য নির্বাচন করা। ইউ ডোন্ট ওয়ান্ট টু এলেক্ট সামবডি লাইক আপনাদের মনে থাকার কথা জোসেফ ক্রাউলি, গিটার নিয়ে খালি ব্যস্ত থাকবে। AOC beat Joseph Crowley. That was unbelievable. And এই election Zoran Mamdani, that was unbelievable. Michigan, I'm telling you now, আপনারা আরেকটা unbelievable result দেখার জন্য অপেক্ষা করছেন, রিগার্ডলেস অফ হোয়াট। কারণ মানুষ যখন বুঝতে পারে যে তাদের স্বার্থে নিয়ে যে কাজ করবেন, তাদের স্বার্থে নিয়ে কথা বলছেন, শিক্ষিত, ভদ্র এবং রিয়েলি কোয়ালিফাইড। এবং হাবিবা প্লিজ ভুলে যাবেন না যে শত্রুটা কে and how formidable he is. আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে, যে আপনার শক্তির, আপনার বিপক্ষে শক্তি যে শুধু এই প্যাক তো নয়, নট অনলি রিপাবলিকান না, ইভেন ডেমোক্রেট। আমি আপনার সাথে একমত, ঘরের শত্রু বিভীষণ, আমি বুঝতে পেরেছি,
আপনি যেটা বলছেন যে আমার শত্রু তো শুধুমাত্র রিপাবলিকান না, আমার শত্রু অথবা শুধু এই প্যাক না, আমার শত্রু হচ্ছে ডেমোক্রেট পার্টি ইটসেলফ। এক্সাম্পল, এই লোকটি হ্যাঁ। আমরা সবাই জানি 9 পয়েন্ট এগিয়ে আছে ছিল হ্যাঁ, সে, হ্যাঁ, ওকে, অথচ এস্টাবলিশমেন্টের একজন লোকও তার পক্ষে দাঁড়ায়নি। একজনও নয়, not a single So person. there is a disconnect between what people want হ্যাঁ, and what our leadership wants. রাইট, হ্যাঁ। And আমি আরেকটি কথা বলি, এই ডিসকানেকশনের জন্যই কিন্তু এই বুড়া হাবরা যে ছিল কি নাম, জো বাইডেন, ও কিন্তু হেরেছে এই ডিসকানেকশনের জন্য। এই প্রকাশ্যে সে হি ক্লেইম দ্যাট হি ইজ এ জায়নিস্ট, প্রকাশ্যে উনি গাজা মানে জেনোসাইড সমর্থন করেছেন, অব্যাহত করেছেন। হি হেল্পড অ্যাবেট অ্যান্ড provided everything to complete this genocide, and as a culmination of that, he lost the election, and nobody remembers him now. Nobody remembers him. Everybody remembers him as a culprit, as a bad guy, a criminal who could have done better, because people trusted him. We trusted him, and he betrayed us. And এই একই প্রসঙ্গে বলে রাখি, তাকে বাদ দিয়ে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, মনে করছিলেন বাংলাদেশের অনেক সিটিজেন যারা আছেন, যারা ভোট দিয়েছিলেন, হি ইজ গোনা বি দ্য গাই যে যুদ্ধ করবে না। নেভার ট্রাস্ট এ খান ম্যান, নেভার ট্রাস্ট এ খান ম্যান। দিস অরেঞ্জ গাই ইজ এ খান ম্যান, and I'm telling you, the next election's coming, learn your lesson. আর কিছুক্ষণ আগে আমরা অতীত নিয়ে কথা বলছিলাম, অতীত থেকে শিক্ষা পাওয়ার, এটা সবার জন্য প্রযোজ্য। ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টের জন্য যেরকম আমরা কথা বলছিলাম, আমাদের নিজেদের জন্য প্রযোজ্য। আমি বাংলাদেশ প্রসঙ্গে এখন চলে যাব। কিভাবে আমার ফ্রাস্ট্রেশনটা জানাবো, আমি আসলে সেটা ফর্মুলেট করার চিন্তা করছি। চলুন প্রশ্ন থেকে শুরু করি। মহসিন পাটোয়ারি, শুরু করবো আপনার কাছ থেকে। হ্যাঁ, এরপরে যদি আপনি অনেক মানুষের গালবন্ধ খান অনলাইনে, আমাকে কিন্তু কিছু বলতে পারবেন। ওকে, শেখ হাসিনা 5ই অগস্ট, এই যে গত পরশু বক্তব্য দিয়েছেন, ভারতে অবস্থানরত, মানে ওকে, বক্তব্য ভারতে দিয়েছেন, অবস্থান করছেন সেখানে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের। তার যে সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন, কেন তিনি এই সময়ে এই বক্তব্য দিলেন, এটি প্রথম প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন থাকবে, এর রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল, এটি হলো আরেকটি প্রশ্ন। বাই দ্য ওয়ে, আমি আপনাদের দুজনের কাছে শুনবো এই জিনিসটি নিয়ে, ওকে? এবং এটি আপনার আপনার যদি এটা ডিসাইফার করেন, what would be your comments on this? Okay. Thank you, Bhai. Just to remind, to tell you that the congressman, 6th Congressional District of South Carolina, James Clyburn. আচ্ছা, ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমাদের ফরমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেভাবে চলে গেলেন, ইট ওয়াজ ভেরি আনইউজুয়াল আমি বলবো, কারণ ওনার বাবাকে যারা চিনেন, আমি চিনি, কিছুটা কথা বলার সুযোগ হয়েছিল কাপল অফ টাইমস ব্যক্তিগতভাবে। ওনার থেকে উনি একটু ভিন্ন মতের, কারণ আই ডোন্ট নো বঙ্গবন্ধু শেখ মুজিব থাকলে এভাবে পালাতো কিনা, সে হয়তো জীবন দিত দরকার হলে, তো সেটা পালাইছে। এটা একটা, এই জিনিসটা সে হয়তো প্রমাণ করতে চাচ্ছে যে সে এই দেশের মাটিতে মরবে, সে শেখ মুজিবের কন্যা, এখানে এসে এখানে মরবে, সে এটা দেখাতে চাচ্ছে। 1 2 নম্বর, ওনার বক্তৃতার কথাটা হলো যে এই যে পলিটিক্যাল এনভায়রনমেন্টে তার যে রিলেভেন্সি ইন বাংলাদেশ পলিটিক্স, এটা চুপ করে থাকলে তো আর শো করানো যায় না। তাকে কিছু বক্তব্য মাঝে মধ্যে দিছে, এবার বিগার হয়তে দিছে, কারণ যেহেতু উনি ডিক্লেয়ার করছে ডিসেম্বরে আসবেন, এখন এটা আরো পরিষ্কার করে বলছে এই রিলেভেন্সিটা করার জন্য। তার যে দলীয় সমর্থক আছে, ডেফিনেটলি 25 to 30% আপনারা যাই বলেন না বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, তার মধ্যে মেজরিটি তাকে সমর্থন করে। এটা বাংলাদেশের পলিটিক্সের দুর্বলতা আমি বলবো। একজনের প্রতি তাদের সবসময় থাকে, বেগম জিয়ার প্রতি ছিল, বঙ্গবন্ধুর প্রতি ছিল, জিয়াউর রহমানের প্রতি ছিল, এরশাদের প্রতি ছিল, খালেদা জিয়ার প্রতি ছিল। এটা আমাদের দুর্বলতা আর কি। যাই হোক, ওই জিনিসটাকে তার যে দলীয় লোকগুলো আছে, দলগুলোকে একটু সতেজ করা এবং দলকে একটু চাঙ্গা করে তোলা, দলকে ইউনাইটেড রাখা, এই তিনটা। আর একটা জিনিস আমি দেখতেছি, এই যে জিনিসটা বাংলাদেশের আমি ফিউচার দেখতেছি, শেখ হাসিনা বাই দি বাই চলে আসলো, যারা বগল তালি মারতেছে, শেখ হাসিনা আসলেই তারে জেলে ভরে ফাঁসিতে ঝুলাই দিব, রাইট? তাদের আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ, আই টেল ইউ, বাংলাদেশের আপনি ক্রেজি বলেন আর ভালো বলেন আর সমর্থক বলে যাই বলেন, শেখ হাসিনার এয়ারপোর্টে আসলে আপনি ওই দেখবেন তারেককে যেভাবে সংবর্ধনা দিছে,
আমি বলছি সেইভাবে দেখবেন আপনি লোক, সেখানে যে মারামারি হবে, সেখানে যে কেওয়াস হবে, সে পলিটিক্সে হুম। আমার হতে পারে, আমি বলছি ও হবে যে বলবো না, কারণ আমি তো আর পলিটিক্স করি না, হুম। সেটা হতে পারে। আর 4 নম্বর হলো উনি এখন মনে করতেছে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হুম। মাচ মোর হস্টাইল হুম। দেন বর্তমান ডেমোক্রেটিক সরকার। ডেমোক্রেটিক সরকার তো একটা সিস্টেমে চলে, রাইট? তা তো হুইমজিক্যাল চলতে পারে না, জনগণের ভোটে নির্বাচন। সুতরাং এই সরকারটা এখানে মোর বেটার এনভায়রনমেন্ট হবে তার জন্য। বেটার এনভায়রনমেন্টটা কি সেটা আমি জানি না, সেটা জেল জল ফাঁসি হতে পারে, বাট বেটার এনভায়রনমেন্ট বলে সে Yeah. করতেছে। এর সাথে যুক্ত হয়েছে এখন যা শুনতেছি ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস কি চায়, রাইট? এখন ইউনাইটেড স্টেটস কি সত্যিকার ভাবে চায় ভবিষ্যতে জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দিবে, না তারা সত্যিকার ভাবে চায় যে না একটা শক্ত ডেমোক্রেসির জন্য বাই পার্টি সিস্টেমে, টু পার্টি সিস্টেমের মতো সে আওয়ামী লীগকে আবার রিস্টাবলিশ করবে। এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল ফ্যাক্টর কিন্তু ওখানে কাজ করতেছে। সুতরাং সবকিছু মিলে আমি যে শেখ হাসিনা দেশে ফিরলে যে কি হবে আমি জানি না। আর উদ্দেশ্য তো কি সেটা তো বললাম, তার রিলেভেন্সিটা প্রকাশ করা, তার দলকে সতেজ করা, এবং আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ থাকবে একটা শক্তিশালী দল হিসেবে, এক শেখ হাসিনার নেতৃত্বে হোক আর যার নেতৃত্বে হোক। এবং এদের ছাড়া ডেমোক্রেসি, সুস্থ ডেমোক্রেসি বাংলাদেশে হবে বলে আমার ধারণা নাই আর কি। থ্যাংক ইউ। আমি আসলে কি বলবো জানি না। আমি আমার বক্তব্য যেটা করি, No. Thank you for being honest. আমি কি শুনতে চাচ্ছি এটা ইম্পর্টেন্ট কথা না। আমাদেরকে বুঝতে হবে কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, এবং আসলে এর অর্থটা কি। হাসান ফেরদৌস, আপনি বুঝতে পারছেন, যাচ্ছি আপনার কাছে। আমি কয়েকদিন একটু সময় দিবেন, 30 সেকেন্ড আমি সময় চেয়ে নিলাম আপনার কাছ থেকে। সো আমার কাছে যেটা মনে হয়েছে এই বক্তব্য, আমি খুব হতাশ হয়েছি। আমরা গত 14 বছর 18 বছর যেটাই হোক দেখেছি একজন শাসক যিনি একচ্ছত্রভাবে শাসন করেছেন, কারো কথায় কোনো কর্ণপাত করেননি, আয়না ঘরের মতো বীভৎস ঘটনা ঘটিয়েছেন, হত্যা, গুম, এটি ছিল। ডেমোক্রেটিক প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস করেছেন, প্রতিটি বাহিনীকে উনি কুক্ষিগত করেছেন নিজে ক্ষমতায় থাকার জন্য। এবং জুলাই থেকে অগাস্ট পর্যন্ত অগণিত মানুষ, ছোট ছোট বাচ্চা, ছাত্র, সাধারণ মানুষ, এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে, যার ফলশ্রুতিতে তাকে পালাতে বাধ্য হলো মানুষ। কিন্তু এই যে তার কথা আমি শুনলাম, একটি অনুশোচনাও আমি শুনিনি, একটিবার দুঃখ প্রকাশ করেননি, বরঞ্চ সেই তার ওই বলশেট স্টুপিড থিং, এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমার বোনের দেশ, আমার ভাইয়ের দেশ, আর তোমরা সবাই জলের পানিতে ভেসে এসেছো, এরকম একটি ব্যাপার। আপনার রিয়াকশনটা আমি শুনতে চাই হাসান ফেরদৌস। আমি খুব অপেক্ষা করছিলাম পাটোয়ারি ভাই কি বলেন। উনি একজন প্রাক্তন আওয়ামী লীগের হিসেবে খুব ওয়েল ডিফেন্ড করলেন এই প্রাক্তন স্বৈরাচারীকে, একটিও তিনি কন্ডেম করলেন যেটা আপনি করলেন। আমি একটা লেখা লিখছি মাঝখানে, বলেছি আওয়ামী লীগ একটা দল নয়, আওয়ামী লীগ একটা অসুখের নাম। এই অসুখ থেকে আমরা অনেকেই, ইনক্লুডিং পাটোয়ারি ভাই, এই অসুখে ভুগি আমরা। হ্যাঁ, সেরে ওঠেননি এখনো, ভুগছেন ওঠেননি এখন। শেখ হাসিনা কে 17 বছর একটা দেশে শাসন করেছে অবৈধভাবে, নির্বাচন হয়নি, উনি নির্বাচন ক্ষমতায় বসে আছেন। 24 সালে কি দেখলাম আমরা, উনি বলছেন আমি লিথাল উইপন ব্যবহারের অর্ডার দিয়েছি। ভাবুন আপনি, কাদের বিরুদ্ধে এক্স্যাক্ট রাস্তায় নেমেছে কে? তোমার ছেলে মেয়ে যাদের বয়স 15, 17। আমি টিভিতে দেখেছি বিকর্ণস স্কুলের বাচ্চারা, বিকর্ণস স্কুলের ক্লাস 8, 9 এর ছেলেমেয়েরা বলছে আমাদের গুলি চালাও, অন লাইভ টিভি বলছে আমাদের গুলি চালাও। এবং গুলি চালানো হয়েছে, নট অন বিকর্ণস স্কুল বাট আমাদের ছেলেমেয়ের উপরে। কেমন, কোথায় তিনি গেলেন? যে ভারত আমাদের উপরে বসে আছে, যে ভারত লিটারালি গত 2 দশক তার চেয়ে বেশি সময় আমাদেরকে নানা রকম বঞ্চনার শিকার হতে বাধ্য, সেখানে তিনি আশ্রয় নিলেন। ঠিক আছে, আশ্রয় তিনি পেয়েছেন, ভারত আমাদের বন্ধু। ইন্টারেস্টিংলি গত বছর যখন মোদী নিউ ইয়র্কে এসেছিলেন, আমাদের এই আওয়ামী বন্ধুরা মোদিজি ওয়েলকাম করে, আমি জানি না আমাদের পাটোয়ারি ভাই সেখানে গিয়েছিলেন কিনা, কিন্তু মোদিজি ওয়েলকাম করে তারা
বিশাল মিছিল তারা করেছে। হ্যাঁ, বললাম অসুখ, এই অসুখ সেখানে আছে। বলা হয়েছিল কি উনি দেখা দেবেন, দেখা তিনি দেন। একটা গান আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, হ্যাঁ, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হুম, উনি দেখা তো দিলেনই না, হুম। যে কথা বললেন সে কথা তিনি অনেকবার বলেছেন, একবার নয় বারবার বলেছেন। উনি দেশে যাবেন, আমার ধারণা তিনি দেশে যাবেন না। হুম। তিনি পলিটিক্যাল রিলেভেন্ট থাকতে চান। হুম। আপনি লক্ষ্য করেছেন যে প্রতিক্রিয়াটা কি হয়েছে? বাংলাদেশ সরকার স্ট্রংলি কন্ডেম করেছে। তোমার দেশে একটা রাজনৈতিকভাবে ইতিমধ্যে দোষী সাব্যস্ত খুনি, তাকে তুমি আশ্রয় দিয়েছো। শুধু আশ্রয় দিয়েও তাকে দাও, তোমাকে তাকে তুমি প্ল্যাটফর্ম দিয়েছো, তাকে তুমি একটা পাবলিক প্ল্যাটফর্ম দিয়েছো। হুম। এবং এটা তো পসিবল না তোমার সাপোর্ট ছাড়া। হুম। ভারত বলেছে যে আমরা করিনি, এটা করেছে একটা প্রাইভেট অর্গানাইজেশন। একটা পলিটিক্যাল অ্যাসাইলি বসে আছে, তোমার সাপোর্ট ছাড়া, তোমার এন্ডোর্সমেন্ট ছাড়া সেটা করতে পারে? পসিবল হতে পারে? গতকাল দেখলাম ভারতের মুখপাত্র বলেছে উনি যা বলেছেন আমরা তাকে এন্ডোর্স করি না। আমরা উনি যা বলেছেন আমরা তাকে এন্ডোর্স Who the hell is asking you? Who the hell is asking you? তারপরে কি দাঁড়ালো যে only friend শেখ হাসিনা had in the whole world, হ্যাঁ, India, she has lost that too. রাইট। সে কি বলছে যে তুমি যা বলছো শেখ হাসিনা চলে যাবে বা তুমি XYZ করবে, আমরা এন্ডোর্স করি না। হুম। বাট শেষ কথাটা যেটা বলেছে আমাদের পাটোয়ারি ভাই, সেখানে সেটা গুরুত্বপূর্ণ। তার যদি শেখ হাসিনার ফেট, তার ভাগ্য নির্ধারণ করবে তিনটা দেশ একসাথে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ। কেমন? উনি যদি ফিরে আসেন তাকে কি ফাঁসি দেওয়া হবে, জেলে পড়া হবে, তাকে কি মাফ করে মাথা রাখতে হবে? অলরেডি কিন্তু আইন বিচার হয়ে গেছে, তার বিচারে তিনি তার ফাঁসি আদেশ হয়ে গেছে। এই আদেশ রদ করার ক্ষমতা একমাত্র কার? রাষ্ট্রপ্রধানের। মাফ করে দেওয়া। কেমন? কোন রাষ্ট্রপ্রধান? অথবা মির্জা ফখরুল, যিনি হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, ধরে নিচ্ছি আমরা। আর উনি আওয়ামী লীগের বন্ধুরা লাফাচ্ছে, বগুল দাবা করছে কি দিয়ে, উনি এসে আবার ক্ষমতায় বসবেন। 5 বছরের জন্য ক্ষমতায় বসছে বিএনপি। তাকে আপনি কান ধরে নামাতে পারবেন না, তাকে আপনি চাইলেও কান ধরে নামাতে পারবেন না। কেমন? কিন্তু যেটা বললাম আমি, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ যৌথভাবে একটি ফর্মুলা আবিষ্কার করতে পারে, যে ফর্মুলার মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিএন্টার করার পারমিশন দেওয়া হতে পারে। রিএন্টার বলতে কি বোঝায়? নট উইথ দিস লিডারশিপ, নট উইথ দিস লিডারশিপ। আপনার মাথা রাখেন যে এই দলটাকে রিভাইভ করার সবচেয়ে সহজ পথটা কি? হাসিনার স্টেপ ডাউন করা, নতুন লিডারশিপ এনগেজ করা। যে প্রস্তাব কিন্তু আজ নয়, যে প্রস্তাব প্রায় 2 বছর আগে ওয়াকারুজ্জামান দিয়েছিলেন, রিফর্মড আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের হাতে রক্ত, তাকে বাদ দিয়ে এমন লোক খুঁজে নিয়ে আসি আমরা যা মোটামুটি ক্লিন। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি হাসান ফেরদৌস, আপনি এত সঠিক একটি কথা বলছেন যে মানে আমি আসলে বোঝাতে পারবো না। কিন্তু এখনো আমি শুনছি হাসিনা না থাকলে কে হবে? জয় হবে, রেহানা হবে, টিউলিপ হবে। I mean, are you really kidding? They're all foreigners, they're all foreign nationals. Forget about that. মানে এর চেয়ে অনেক অনেক যোগ্য নেতা আছে তাদের দলে, অনেক যোগ্য নেতা আছে। এমন একটা দল যে দলের সব নেতা বিদেশি নাগরিক, এক্স্যাক্টলি সব বিদেশি নাগরিক, এবং সবাই দেশের বাইরে। দেশের ভেতরে কে বসে আছে? সাধারণ শ্রমিক কর্মীরা, সাধারণ নেতারা, হয় জেলে নয় তারা পড়ছে। দুর্ভাগ্যক্রমে 2-1 রাঘব বোয়াল ধরা পড়েছেন তাদের বেওকুফির জন্য, সাচ অ্যাজ সালমান এফ রহমান, সময় মতো পালাতে পারেননি। কিন্তু বাকি যে আছে, হাসিনা তার ফরগেট অ্যাবাউট তার দলের অনুসারী, তার আত্মীয় স্বজনের এমন কেউ নেই যারা ইদার আরব আমিরাতে আছে, সৌদিতে আছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, অথবা ইউকেতে আছে। বাকিরা ভারতে আছে। And they are foreign nationals, they are not Bangladeshi মানে নাগরিক। আমি আসলে কি বলবো আমি জানি না। আমি অত্যন্ত মর্মাহত যে এই লোক, দেখুন উনি ভাষণ দেবেন, কি করবেন না করবেন এটা তার একান্তই নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগ একটি বড় দল। আওয়ামী লীগের উপলব্ধি হওয়া উচিত দেশের জন্য কোনটা ভালো, দশের জন্য কোনটা ভালো, এগিয়ে যাওয়ার জন্য কোনটা ভালো, নতুন দিগন্ত শুরু করার জন্য কোনটা ভালো।
কিন্তু আনফর্চুনেটলি আমরা যে দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেছেন এবং যারা ভিতরে আছেন, যারা এখন তোষামোদি করছেন পাশে দাঁড়িয়ে, সব কটা হচ্ছে লুচ্চা, বদমাইশ এবং লুটেরার দল। আনফর্চুনেটলি and that's very sad for আবির ভাই, আমি 10 সেকেন্ড সময় নিব। you have 10 seconds, we have to finish it. Yes. No, okay, 10 seconds. That will be injustice to me if you don't allow me to. Number one, what is your question? Your question was why at this time Hasina Spoke, this yes. way. That was the question. Correct. It was not what happened in her past history. You and I are not, this is first time with Ferdowsi Bhai too. True. Right? হাসিনাকে স্বৈর শাসক বলেছি, এই যে অ্যাডজেক্টিভ গুলো আপনার লাগাইছেন তার পিছনে সবগুলো আমরা বলেছি, রাইট? আয়নাগর থেকে শুরু করে, কাজগর থেকে শুরু করে সব বলেছি, রাইট? Absolutely true. নাথিং টু মিসইন্টারপ্রেট, রাইট? কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটার জবাব আমি দিছি। হ্যাঁ, মানে আপনার কাছে প্রশ্নটা ছিল যে কেন এখন উনি করলেন এটি। হ্যাঁ, আর 2 নম্বর হলো আই এম ভেরি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ ফেরদৌস ভাই, কারণ ফেরদৌস ভাই একটা কথা বলেছে, মোদি আসবে, হয়তো পাটোয়ারি ভাই ওখানে গেছে। ওকে, নো এটি কথা, এটা কথার কথা, এটি কথার কথা, আপনি ব্যক্তিগতভাবে না। বাট পাটোয়ারি সাহেব, আমি একটু বলি, পাটোয়ারি সাহেব, আপনার এই কথা আমরা আগামী সপ্তাহে শুনবো, বিকজ ইউ উইল হ্যাভ ফুল 15 minutes. I will give you full 15 minutes because I want to hear what you have to say. আপনার মনের ক্ষোভ, আওয়ামী লীগের মনের ক্ষোভ, বাংলাদেশের ক্ষোভ শুনবো আপনার কাছে। কিন্তু আজকে আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে শেষ করতে হচ্ছে এখানে। আমি দুজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। Okay, it was really good, honestly. না, honestly speaking, আলোচনা এরকমই হবে, দ্বিমত পোষণ করব, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য, পিছনে তাকানোর জন্য নয়। কাজে আরেকবার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।